আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি হারুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা, সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া মোনাজাত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনী সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা আগামী সপ্তাহে, একই দিনে সংসদ ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং আবারও বলল ইসি। গুমের মামলায় 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েছেন চিফ প্রসিকিউটর, ভার্চুয়ালি হাজিরের আবেদন খারিজ। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্যে তৈরি হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 20 মিনিট হাসপাতালে অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়াল ঢাকায় এসেছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। 80 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট বিয়াল ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে রিজভি নেওয়াজের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। রিজভি, আপনি তো এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন, আমাদেরকে জানাবেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা কি এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে কি আপডেট আপনার কাছে আছে? বাশার, আরও একটি ঘটনাবহুল এবং উৎকণ্ঠার দিন পার হতে যাচ্ছে। গত 23 নভেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন এবং আজকে সারা দিনে আমি বেশ খানিকটা সময় এখানে ছিলাম, সেই বিকাল 4টা থেকে। এই সময়ের মধ্যে আমার সহকর্মী জানিয়েছিলেন যুক্তরাজ্যের একটি চিকিৎসক দল বিশেষজ্ঞ তারা এখানে যুক্ত আছেন। আর খানিক আগে, আধা ঘন্টা আগে, চীনের যে বিশেষজ্ঞ দলটি আসার কথা ছিল তারাও চলে এসেছেন। চীনা রাষ্ট্রদূত সহ আমরা দেখেছি যে তারা এভারকেয়ার হসপিটালে গেছেন। আর দ্বিতীয়বারের মতো প্রধান উপদেষ্টা, আমার যদি ভুল না হয়, বেগম জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে সশরীরে এসে তিনি খোঁজখবর নিয়ে গেছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আর আজ সারা দিনে আমরা অন্য দিনের মতো বিএনপির সিনিয়র কোনো নেতাকে আমরা দেখতে পাইনি বা কেউ এসে গণমাধ্যমকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কী সে ব্যাপারে কোনো আপডেট জানাননি। সাধারণত এটি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেএম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে ব্রিফ করে থাকেন। এই রাত 11টা অবধি এখনও কেউ এই বিষয়ে আজকে সারাদিন ব্রিফিং দেন নাই। তবে এর ফাঁকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এভারকেয়ার হসপিটাল ত্যাগ করার খানিক পরে আমরা 3 বাহিনীর ফ্ল্যাগ কার আমরা ঢুকতে দেখেছি। ঠিক জানি না তা সেই কারগুলোতে কারা এসেছিলেন। আর আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সারা দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মতো এইখানে আজও অনেক দর্শনার্থী যারা বাইরে দলের নেতাকর্মী বোধ করি কিংবা সাধারণ মানুষও এসেছেন, তারা প্রার্থনা করছেন, বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করে দোয়া করছেন। এভারকেয়ার হসপিটালের পাশে একটি মসজিদেও খানিক আগে দোয়া করা হয়েছে। তো তার চিকিৎসার বিষয়ে আসলে একদম অথেন্টিক
তথ্য এটি যতক্ষণ ফর্মালি ব্রিফিং না করছেন কেউ, ডাক্তার জাহিদ হোসেন কিংবা অন্য কেউ, আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে তিনি এখন কেমন আছেন। আমাদের প্রত্যাশা তিনি ভালো আছেন, কিংবা এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। বাশার। রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবার জন্য। জাতীয় সংসদ নির্বাচন 2026-এর প্রসঙ্গ। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিস্তারিত মোস্তফা মল্লিকের রিপোর্টে। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর এনডিসি 2025 কোর্সে অংশ নেন মোট 96 জন কোর্স সদস্য। এর মধ্যে 18টি দেশের 29 জন সদস্যও অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your achievement represents years-long hard work, dedication and perseverance. বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসনীয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। Still, we will have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এটা হবে স্মরণীয় নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য সশস্ত্র বাহিনীর সহায়তা প্রয়োজন। And the nation will remember with pride. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব দলের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সিইসির সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের প্রক্রিয়ায় যেন বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য পদক্ষেপ নিতে হবে ইসিকে। আরেক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। নাজিব বেগের রিপোর্ট। দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছিলেন অন্য নেতারাও। পরে শাপলাকুলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপি নেতারা। লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব আছে কিনা খতিয়ে দেখতে হবে। কথা বলেন তফসিল নিয়েও। রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে, এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। আদালতকে ব্যবহার করে সংস্কার কার্যক্রম ব্যাহত করার অভিযোগ করেন নাহিদ ইসলাম। বুধবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা
ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। অনুষ্ঠানে ইসি সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চাই ইসি, এক্ষেত্রে সহযোগিতা লাগবে গণমাধ্যম কর্মীদের। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে মুন্সিগঞ্জের ভোটারদের কথা। প্রথম ভোটার হচ্ছে, তো আমি অনেক এক্সাইটেড যে আমি প্রথম ভোট দিব। তো আমি এরকম কাউকে ভোট দিতে চাই যারা আমাদের জন্য অনেক ভালো কাজ করবে, আমাদের জন্য অনেক উৎসাহিত করবে, যেমন রাস্তাঘাট নির্মাণ ভালো করবে, নারীদের শিক্ষা উন্নয়ন অনেক সহযোগিতা করবে, নারীদের সব দিক দিয়ে সাপোর্ট করবে, নারীর উন্নয়নের সব ক্ষমতা করবে, নারীদের নিরাপত্তা আরো বেশি করবে। আমি চাই একজন যোগ্য প্রার্থীকে ভোট দিতে, যে আমার দেশের উন্নয়ন করবে এবং সার্বিক উন্নয়ন করবে। ভোট কেন্দ্র যাতে সুশৃঙ্খল বা কোনো কিছু শৃঙ্খলা ভোট থাকে এরকম করবো, যাতে নিরাপত্তা থাকে সবকিছুই। জনগণের প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করতে পারবে, তাদেরকে আমি ভোট দিব। আসলে আমরা বিগত সময়ে জাতীয় নির্বাচন বলি বা স্থানীয় নির্বাচন যাই বলি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। কখন গিয়ে দেখেছি যে আগেই ভোট দেওয়া হয়ে গেছে, আবার কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ কেউ নির্বাচিত হয়েছে। তো এখন আমরা আশা করছি এই সামনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আশা করছি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। যারা নিজের স্বার্থ দেখবেন না, যারা জনগণের স্বার্থ দেখবেন, যারা মৃত্যুর পরও 1000 বছর বেঁচে থাকবেন এই বাংলার বুকে, তাদের মতো লোকজন আমরা জনপ্রতিনিধি হিসাবে দেখতে চাই। সারা মুন্সিগঞ্জেই 2-1টা রাস্তা সবাই ভাঙ্গা, সেহেতু মানুষ এরকম একটা লোককে চায় যিনি রাস্তাঘাট কর্মী বান্ধব, মানুষের কাজ করবে, উন্নয়নের কাজ করবে। সবাই চাচ্ছে একটা সুষ্ঠু ভোট হোক, যে ভোটের মাধ্যমে তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। বর্তমান তো যুব সমাজ মানে এলোমেলো হয়ে গেছে নানাবিধ কারণে। এখন চাই সেগুলা তো যাতে জনপ্রতিনিধি একটু দেখভাল করুক। এবারে অন্যান্য সংবাদ। যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় গুমের মামলায় 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েছেন চিফ প্রসিকিউটর। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের অব্যাহতির উপর শুনানির দিন 14 ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। সেই সাথে গুমের মামলায় ভার্চুয়ালি হাজিরের নির্দেশনা চেয়ে 10 সেনা কর্মকর্তার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। ফেসবুকে ঘোষণা দিয়ে শেখ হাসিনা মামলা থেকে সরে যাওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আইনজীবী জেড.আই খান পান্নাকে মামলা থেকে বাদ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হকের রিপোর্ট। কড়া নিরাপত্তার মধ্যে 10 সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয় ট্রাইব্যুনালে। 11:45 এজলাসে আসন গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিষয়ে সময় চাইলে তাদের বসতে বলে প্রসিকিউশনকে শুরু করতে বলেন আদালত। চিফ প্রসিকিউটর বিগত সরকারের সময় ঢাকায় র্যাব 1 কার্যালয় সহ বিভিন্ন জায়গায় কিভাবে গুমের ঘটনা ঘটত সেই ঘটনা তুলে ধরেন। কিভাবে গুমকে রাজনৈতিক নিপীড়নের একটা হাতিয়ারে পরিণত করা হয়েছিল, কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। প্রসিকিউশনের বক্তব্য শেষে আদালত পলাতক শেখ হাসিনার পক্ষের আইনজীবী জেড.আই খান পান্না আদালতে না আসায় ক্ষোভ প্রকাশ করে তাকে তলব করলে হাজির হন তিনি। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন, তাকে সতর্ক করেছেন। আমার যে পজিশনটা হলো, একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো আওয়ামী লীগের সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভার্চুয়ালি হাজিরের নির্দেশনা চেয়ে 10 সেনা কর্মকর্তার আবেদনের উপর আদেশ দেন আদালত। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট, পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে। আসামি পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল যে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান, আদালত সেটা নামঞ্জুর করেছেন। গুমের এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জন আসামি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সন্ধ্যায় প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এই সব তথ্য জানান। প্রসিকিউশন প্রতিবেদন যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ইস্যু বিষয়ক সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিশ্বের শতাধিক দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট এপিআই পার্কের সুযোগ কাজে লাগিয়ে দেশেই ওষুধের কাঁচামাল উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধামরায়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এপিআই প্ল্যান্ট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন আসিয়ানভুক্ত দেশের কূটনীতিকরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দক্ষিণ পূর্ব এশীয় জাতিগোষ্ঠীর সংগঠন আসিয়ানভুক্ত ৬০টি সদস্য রাষ্ট্রের কূটনীতিকরা বুধবার দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যান্ট পরিদর্শন করেন। বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা আরও বাড়ানোর ধারাবাহিক উদ্যোগ হিসেবেই দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার এই প্ল্যান্ট পরিদর্শন। ঢাকার অদূরে ধামরায়ে প্ল্যান্টে পৌঁছালে ইনসেপ্টার টেকনিক্যাল অপারেশন পরিচালক সেলিম বারামিন সহ সংশ্লিষ্টরা কূটনীতিকদের স্বাগত জানান। ইনসেপ্টা সম্পর্কে জানতে আসলাম। আমরা জানি যে এটা বাংলাদেশে এখন সেকেন্ড লার্জেস্ট মার্কেট শেয়ার। তো ফ্যাসিলিটিটা দেখার কারণ হচ্ছে যে আমাদের আসিয়ানের যারা ডিপ্লোম্যাট আছে তাদেরকে দেখানো যে আমাদের দেশে কী ধরনের মানসম্পন্ন ওষুধ তৈরি হয় এবং এই ধরনের ফ্যাসিলিটি, কেননা এরা এই বিষয়ে অবগত নয়। ইনসেপ্টার ওষুধের কাঁচামাল বা এপিআই প্ল্যান্ট কূটনীতিকদের আকর্ষণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কোয়ালিফাইড বিভিন্ন প্ল্যান্ট ঘুরে দেখেন তারা। ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোল কিউসি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট আর&ডি, সেন্ট্রাল ওয়্যারহাউস পরিদর্শন করে প্রশংসা করেন কূটনীতিকরা। Factory management and the international standard that I have experienced. লাওস, তিমুর লেসত, মিয়ানমার, থাইল্যান্ড ছাড়াও কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়ার কূটনীতিক প্রতিনিধিরা দলে ছিলেন। So many potential and rooms for cooperation, and I hope that this will just be the beginning for Bangladesh and ASEAN cooperation, and we really look forward to future cooperation between the two sides as well. তো এরকম গ্লোবাল মেডিসিন মার্কেটের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের বিষয়টা পাশে রেখে যদি সামনের দিকে বাংলাদেশ আর&ডিতে ভালো করে এবং জয়েন্ট ভেঞ্চার কোলাবোরেশনে যায়, তো সেখানকার তাদের রিসোর্সেস আছে, র ম্যাটেরিয়ালস আছে এবং তাদের ল্যাক অফ হিউম্যান রিসোর্স আছে, সেটা বাংলাদেশ উই ক্যান সাপ্লাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সচিব বলেন, পর্যায়ক্রমে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশের ওষুধের বাজার আরও প্রসারিত হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দীর্ঘদিনে ওষুধের তকমা কাটিয়ে আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের বর্জ্য শুধু সম্পদে পরিণত হচ্ছে না, তৈরি করছে বিপুল অর্থনৈতিক সম্ভাবনাও। চামড়ার ক্রোম সেভিংস ডাস্ট থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোটিন উৎপাদনের পাশাপাশি কাঁচা চামড়ার টুকরো থেকেও তৈরি হচ্ছে জেলাটিন ও ক্যাপসুল কভার। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক অনুষ্ঠানে চামড়া উপজাতের সম্ভাবনা কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার কথা উঠে আসে। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পথ চলার ৮ দশক পেরোলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে বাংলাদেশের চামড়া শিল্প। বিপুল সম্ভাবনার বিপরীতে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত ফলাফল। উল্টো বর্জ্য অব্যবস্থাপনায় মাটি, পানি ও বায়ু দূষণের পাশাপাশি ক্ষতিকর প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। সময়ের পরিক্রমায় চামড়া শিল্পকে ঘিরে সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে, তখন বর্জ্য থেকে জিলেটিন, শিল্প প্রোটিন পাউডার ও ক্যাপসুল কভার সহ চামড়া উপজাত পণ্য দেখাচ্ছে আশার আলো। সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানে উঠে আসে সম্ভাবনার বার্তা। সেবিনের যে বুসিটা নিয়ে একটা কাজে লাগাইতেছে, কাঠিং নিয়ে কাজে লাগাইতেছে, এটা যদি হয় তা তো আমাদের এই যে ডাম্পিনের যে কাজটা, এটা কিন্তু আমাদের লাগে না। মালিক শ্রমিক মিলেই আমাদের এই পরিবেশ কিভাবে টিকে রাখতে হয় এটা চেষ্টা করতে হবে। সব কিছু তো একবারে সম্ভব হইব না, এটা আস্তে আস্তে
অনেক পরিবর্তন আসবে আমাদের। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত পদক্ষেপে চামড়া শিল্প যেমন এগোবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। 85,000 থেকে 90,000 মেট্রিক টন আমাদের বছরে এই সলিড ওয়েস্ট আমার ডাম্পিং এটে পড়ে। আপনি এটা যদি কাজে লাগাতে পারেন, এখান থেকে 1.5 থেকে 2,000 কোটি টাকা আপনার গভর্নমেন্ট খাতে আসবে। পরিবেশ ভালো থাকবে, আবার টাকাও পাবো। আমাদেরকে চিন্তা করতে হবে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সম্প্রতি ক্রোম শেভিং ডাস্ট থেকে নবীনগরে একটা বড় ফ্যাক্টরি করছি চায়না ইনভেস্টে। আমাদের টোটাল 8,700 মেট্রিক টনের মতো ক্রোম শেভিং ডাস্ট উৎপাদন হয় বছরে। এরা পুরোটাই নিবে, তারা এখান থেকে প্রোটিন পাউডার বানাবে। এটা ছাড়া আরও 6টা প্রতিষ্ঠানকে পারমিশন দিয়েছি কাঁচা চামড়া টুকরো এক্সপোর্টের জন্য। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, ওশি ফাউন্ডেশন, বিলস এবং গণস্বাস্থ্য কেন্দ্র। আফরোজা হাসি, চ্যানেল আই, সাভার। দেশের অন্যান্য শহরের মতো ফরিদপুরের শহরের আয়তনও দিন দিন বেড়েই চলেছে। নগরায়নের এই বিস্তারে কমছে কৃষি জমি, বাড়ছে পরিবেশের উপর চাপ। তবে এরই মাঝে একদল মানুষ ব্যতিক্রমী উদ্যোগে শহরে ফিরিয়ে আনতে চেষ্টা করছেন হারানো সবুজ। নিজেদের বাড়ির ছাদকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলেছেন ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ফরিদপুর শহরের হাবেলি গোপালপুর এলাকা। এখানেই শৈশব থেকে বসবাস করেন শিপ্রা গোস্বামী। ছোটবেলা থেকেই গাছের প্রতি ছিল তার গভীর ভালোবাসা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শহরের কংক্রিটের দেয়ালে যেন আটকে যেতে বসেছিল সেই কৃষিপ্রেম। তবে হার মানেননি তিনি, নিজের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবুজ এক ছাদ কৃষি। কবে থেকে আমি গাছ লাগাই আমি জানি না, মানে এত ছোটবেলা থেকে আমি লাগাই। যখন বাবা মা টব কিনে দিত না, তখন হাড়ি ভাঙার মধ্যে, ওই পটের মধ্যে। পেশায় আইনজীবী, ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন নেন তিনি। তার বিশ্বাস, প্রতিটি গাছেরই আছে নিজস্ব অনুভূতি আর ভাষা, যা মন দিয়ে অনুভব করা যায়। গাছ কথা বলতে পারে এবং গাছ মানুষকে বোঝে, এটা আমি অনেকবার টের পেয়েছি। আমার এখানে একটা লেবু গাছ আছে, 7 বছর যাবৎ পেলে পুষে বড় করছি, কিন্তু কোনো লেবু ধরে না। আমি যেদিন ওকে ফেলে দিব, সেদিন আমি যে দেখি কি ওর গাছে, ওর পাতার পাশে একটা ফুল, হ্যাঁ, মানে ও একটা ফুল দেখে আমি খুব কান্না করেছিলাম সেদিন। আমার মনে হয়েছিল আরে ওর বাচ্চার এত শখ। তখন আমার মনে হয়েছে ওর গাছে যদি লেবু কখনো না হয়, আমি যদি বেঁচে থাকি, তাহলে এই লেবু গাছ আমি কোনোদিন ফেলবো না। যখন নগর কেড়ে নিচ্ছে ফসলের জমিন, তখন এই উদ্যোক্তা ভাবছেন পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ছাদ কৃষি হতে পারে কার্যকর এক সমাধান। প্রকৃতির প্রতি গভীর প্রেম থেকেই, সেই ছোটবেলা থেকেই কৃষি, গাছগাছালি এগুলির প্রতি যত্নশীল শিপ্রা গোস্বামী। এবং এখানটা এসে এই বয়সে গাছগাছালি, ফল ফসল উৎপাদনে একটা পুরোদস্তুর ছাদ কৃষকে পরিণত হয়েছেন, যার এই উদ্যোগটি শুধু আশপাশে নয়, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের ভেতরেও মধ্যে প্রাণীর সম্প্রসারণ ঘটিয়েছে। ফরিদপুর সদরের শিপ্রা গোস্বামীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3টা 5 মিনিটে হৃদয়, মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিজয়ের মাস। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর আক্রমণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971-এর 3রা ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশপথে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের আক্রমণের সূচনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে কিলো ফ্লাইটের সদস্যরা সফলভাবে আক্রমণ করেন নারায়ণগঞ্জের গোদানাইল তেলের ডিপো এবং চট্টগ্রামের তেলের ডিপোতে। বাংলাদেশে পাকিস্তান বিমান বাহিনীর উড্ডয়ন ক্ষমতা অকার্যকর করে দেয়া হয়। ত্বরান্বিত হয় চূড়ান্ত বিজয়। ওবায়দুর রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের বিমান ঘাঁটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান একে খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম কিলো ফ্লাইট। 10 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েট 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডাকোটা উড়োজাহাজ নিয়ে যার যাত্রা শুরু। প্রশিক্ষণ চলে 2 মাস।
কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সেই সময়ের স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। তখন আমি চট্টগ্রামের গেরিলা ফোর্সের অপারেশনাল কমান্ডার ছিলাম এবং তাই যোগ দিতে কিছু দেরি হয়েছিল। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল হেলিকপ্টার ফ্লাইংয়ে এবং DC-3-রও কিছু পূর্ব অভিজ্ঞতা ভিত্তিক পাইলট ছিলেন। তাতে আমাদের প্রশিক্ষণটা বেশ সুন্দরভাবে শুরু করা গেছিল। আমার প্রথম কাজ ছিল এনাদের সবাইকে একত্রিত করে নতুন আঙ্গিকে আমরা বিমান বাহিনী হিসাবে গড়ে তোলা। এটা প্রথম দিকে একটু কষ্টদায়ক ছিল, কিন্তু তাদের মনোবল এত বেশি ছিল। সবাই, যে ব্যক্তিরা কোনোদিন ওই ধরনের এয়ারক্রাফট দেখেও নেই, তারাও অতি সুন্দরভাবে অতি সহজে ট্রেনিং প্রাপ্ত হলেন। ৩রা ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে গৌরবের দিন, যেদিন ভারতের কৈলাসহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদের নেতৃত্বে সেই অভিযানে অংশ নেয় একটি অ্যালোয়েট হেলিকপ্টার এবং একটি অর্টার প্লেন। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরাম অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করে দেন। অ্যালোয়েট হেলিকপ্টার থেকে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। প্রথম সফল অভিযানের পর মুক্তিযুদ্ধকালীন সময়ে অর্ধশতাধিক সফল অভিযান পরিচালনা করেন কিলো ফ্লাইটের সদস্যরা। প্রথমেই কেন ফিউল ডাম্পটা, যাতে তাদের প্লেন চলাবার প্রসরটা আমরা বন্ধ করে দিই, আর এর এফেক্টটা আমরা দুদিনের ভেতরে পেয়ে গেলাম। দুদিনের ভেতরে তাদের জাহাজ চালানো বন্ধ করে দিতে হলো। সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার, দক্ষিণ দিকে লাকসাম, আখাউড়া থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় সব জায়গায় আমরা একটার পর একটা অ্যাটাক শুরু করলাম। বিমান বাহিনীর একের পর এক সফল আক্রমণ অনেকটা ত্বরান্বিত করে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। সরকারের অনুমোদন ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ভোজ্য তেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি ব্যবসায়ীদের নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো অন্যায় বলে জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অত্যাবশ্যক পণ্য হওয়ায় আইন অনুযায়ী সরকার ছাড়া ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই, কিন্তু সরকারের সিদ্ধান্ত ছাড়াই বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। লিটার প্রতি দাম 189 টাকা থেকে বাড়িয়ে 198 টাকা করা হয়েছে। এভাবে দাম বাড়ানোর আইনি ভিত্তি নেই এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নেই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তার মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব, এবং যদি যৌক্তিক কোনো কারণ থাকে বাড়ানোর, আমরা উই আর হ্যাপি টু ডিসকাস। কারণ আমরা তো সরবরাহ ব্যবস্থাকে গতিশীল রাখতে চাই, আমরা তো সরবরাহ ব্যবস্থাকে বিঘ্নিত করতে চাই না। অত্যাবশ্যক পণ্যের আইন নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, দরপত্রের মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে এখনকার চেয়ে কম দামে তেল কেনা হচ্ছে। ওনারা যে দামে আজকে বাজারে বিক্রি করছে সেখান থেকে প্রায় 20 টাকা কম, 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না।
গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো। ভোজ্য তেলের দাম বাড়ানো আইনের ব্যর্থতা হয়েছে বলে মনে করে ক্যাব। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয় সেটা আমি বলবো যে আইনের ব্যর্থতা। অবশ্যই এই কনকারেন্স নিয়ে যেটা এর আগে সবসময় হয়েছে সেটাই করা উচিত। উপদেষ্টা জানান, রমজান সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি নিয়েছে। আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলা হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড 1400 বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি অন্তত 753 জন মারা গেছেন। শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে 465 জনের। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশানায়াকে জানিয়েছেন দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা জানতে সময় লাগবে। থাইল্যান্ডে অন্তত 185 জন ও মালয়েশিয়ায় 3 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। এখনও হাজারেরও বেশি মানুষ নিখোঁজ। বহু গ্রাম কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে গেছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া সেতু এবং ভূমিধসে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে উদ্ধার কাজে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিন মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা অন্তরাত্মা। সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতা নায়িকা দর্শনা বণিক। সিনেমায় বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে টাইটেল গান রয়েছে। 4 ডিসেম্বর আইসক্রিনে মুক্তি পাবে সিনেমা অন্তরাত্মা। এবারে কৃষি সংবাদ। বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। হাল আমলে উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত নোয়াখালীর হাতিয়াবাসী। দ্বীপের লাখো মানুষেরা চিকিৎসা সেবা একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জটিল ও সংকটাপন্ন রোগীদের যেতে হয় জেলা শহরে। আর রোগী পরিবহনের নৌ অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোগান্তিতে দ্বীপবাসী। জীবন রক্ষায় তাই দ্রুত নৌ অ্যাম্বুলেন্স সচলের দাবি ভুক্তভোগীদের। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজনৈতিক বিবেচনায় দেয়া বিসিকের প্লট বাতিল করা হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গভর্নর বলেছেন, চাহিদা না বাড়িয়ে বিসিক শুধু সরবরাহ বাড়ানোর দিকে নজর দিলে পণ্য অবিকৃত পড়ে থাকবে। রাজধানী তেজগাঁও বিসিক প্রধান কার্যালয়ে বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, বিসিকের ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। ভোক্তা যেন ক্লিক করার পরে তাকে বলা না হয় সরি দাম বেশি হবে, সরি প্রোডাক্টটা নাই, সরি দোকানটাই নেই, তাহলে তো হবে না। তো এই জায়গাটায় আমাদেরকে নজর দিতে হবে। আমরা যেটা আরেকটা জিনিস যেটা আপনাদের জন্য আনতে যাচ্ছি সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমের সাথে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। একজন প্রান্তিক উদ্যোক্তা যেন বিসিক অফিসে এসে হতাশ হয়ে ফিরে না যান,
বরং সাহস ও সহায়তা নিয়ে ফিরে যান, এটি আমাদের চাওয়া। আমরা দেখেছি ঢাকার বাইরে যে অনেক জায়গা, অনেক প্লট খালি পড়ে আছে। রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে, যারা উদ্যোক্তা ছিলেন না তাদেরকে প্লট দেওয়া হয়েছে। এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের উদ্যোগে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন, গুন্ডামি ও কালো টাকার মাধ্যমে জনতাকে থামানো যাবে না। যারা টাকা বিদেশে পাচার করতে চায় তাদের উৎখাত করা হবে। সমাবেশে বক্তৃতা করেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সহ বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা করেছে সিদ্ধেশ্বরী নাগরিক সমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সেমিনার করেছে IPAS বাংলাদেশ। রাজধানীর মহাখালীতে এই সেমিনার হয়। লিঙ্গভিত্তিক সহিংসতা বিরুদ্ধে এই কর্মসূচি 16 দিন চলবে। সেমিনারে নারীর প্রতি সহিংসতার রোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। সেমিনারে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের পরিচালক ডাক্তার মোহাম্মদ শওকত হোসেন খান, কানাডা হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এডওয়ার্ড ক্যাবরেরা, ডাক্তার হালিদা হানুম আক্তার, ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী জানাতুল ফেরদৌস পিয়া সহ অন্যরা। বিশ্ব পাইলস দিবসে অ্যালায়েন্স কোলোরেক্টাল ও বায়োফিডব্যাক সেন্টারে গোলটেবিল বৈঠক হয়েছে। পাইলস ও কোলোরেক্টাল রোগের আধুনিক চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয় সভায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার ইসমাত জাহান লিমা, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তাওহিদুল ইসলাম ও ডাক্তার মোহাম্মদ মেজবাহুর বাহার। সে সময় ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চলচ্চিত্র অভিনেতা আব্দুল নূর সজল সহ দেশ বরেণ্য চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের প্রধান উপদেষ্টা, সুস্থতা কামনায় নেতা কর্মীদের দোয়া মোনাজাত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। জাতীয় নির্বাচনে তাফসিল ঘোষণা আগামী সপ্তাহে, একই দিনে সংসদ ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং, আবারও বলল ইসি। গুমের মামলায় 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েছে চিফ প্রসিকিউটর, ভার্চুয়ালি হাজির আবেদন খারিজ। এবং আধুনিক ব্যবস্থাপনায় চামড়া শিল্পের পর্যায়ে তৈরি হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনা, কাজে লাগাতে সচেতনতা ও কার্যকর পরিকল্পনার তাগিদ। দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সঙ্গে সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।